আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী ওনার প্রচেষ্টায় যে আমাদের রাজ্যে প্রায় ৩৬ লক্ষ জনতা রয়েছে। এই ৪০ লক্ষ জনতার আগামী বিকাশের স্বার্থে যে বাজেটটা এনেছে সেই বাজেটের উপরে এবং বাজেটের পূর্ণ সমর্থন জানিয়ে কয়েকটি বিষয় নিয়ে আমাকে আলোচনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি আজকে অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করার জন্য আমাদের প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে জনপ্রতিনিধি হয়ে আমরা এই পবিত্র বিধানসভাতে আমরা সদস্য হয়েছি। তাই আজকে এই বিশেষ দিনে আমাদের গণতন্ত্রকে বাঁচানোর জন্য এবং গণতন্ত্র সবার অধিকার আছে, তবে আজকে এই বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করার এই মুহূর্তে আমাদের রাজ্যে যারা সম্মানিত যারা বিরোধী সদস্যরা রয়েছেন এবং বিরোধী দলনেতারা রয়েছেন তাদের অত্যন্ত আজকে এই বাজেটের উপরে আলোচনা এই অনুষ্ঠানে বা অধিবেশনে থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা জানি তারা এই বাজেটের উপরে তারা বিরোধ করবে এবং এই বাজেট আমরা জানি সেটা আমাদের রাজ্যের জন্য প্রত্যেকটা জনগণের স্বার্থে এবং প্রত্যেকটা সেক্টরের স্বার্থে, কর্মচারী হোক বা কৃষক হোক বা ব্যবসাকারী হোক বা যুবক যুবতীদের ক্ষেত্রে হোক বা ছাত্রছাত্রীদের স্বার্থে হোক, এই বাজেট অত্যন্ত, আমি মনে করি এই বাজেট আমাদের রাজ্যের আগামী অর্থবর্ষের বিকশিত বাজেট বলে আমি মনে করি। এবং এই বাজেটকে কীভাবে সারা রাজ্যের মানুষের কাছে সেটাকে কিভাবে ভুল বার্তা পোষা যায় তার ক্ষেত্রে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতা থেকে শুরু করে যারা বিরোধী সদস্যরা আছেন তারা মনে করে যে এই বাজেটটাকে কেন্দ্র করে মানুষের কাছে কিভাবে ভুল বার্তা পৌঁছানো যায় তার ক্ষেত্রে অবশ্যই তারা এই উদ্যোগ গ্রহণ করছে বলে আমি মনে করি। যাই হোক, আজকে আমরা জানি এই বাজেটের আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব সুন্দরভাবে রাজ্যের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে সমস্ত মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আজকে এই বাজেট আমাদের রাজ্যের জন্য কল্যাণ হবে সেটা আমাদের বিশ্বাস। আজকে আমরা যদিও দেখি আমাদের এই বাজেট প্রায় 51 পৃষ্ঠা ছাপানো হয়েছে, তার ক্ষেত্রে যদি আমরা দেখি প্রত্যেকটা পাতা সেটা আমরা পড়া সম্ভব হবে না আমাদের, যেহেতু সময় খুব শর্ট। তো যাই হোক, আমি কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের সংখ্যালঘু দপ্তরের ক্ষেত্রে আগামী আমাদের 2025 এবং 26 অর্থবর্ষের জন্য এই দপ্তরের কি বাজেট রাখা হয়েছে। আমরা সবাই জানি এই রাজ্যের মধ্যে সংখ্যালঘু দপ্তর অত্যন্ত আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দপ্তর কাজ করছে। কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা দেখি এই রাজ্যের মুসলিমদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলরা যারা বিরোধীরা আছেন তারা বিভ্রান্ত করে থাকে যে নাকি এই জোট সরকার, ত্রিপুরা সরকার বা বর্তমান সরকার নাকি মুসলিম বিরোধী এবং মুসলিমের বিরুদ্ধে নাকি এই সরকার কাজ করে থাকে, বিভিন্নভাবে তারা অপপ্রচার করে থাকে। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে সেটা আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করব যে আমাদের আগামী 2025 এবং 26 অর্থবর্ষরে ওয়াকফ বোর্ড সম্পত্তি উন্নয়ন ও সুরক্ষার জন্য প্রায় 1,20,00,000 টাকা ব্যয় করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমান আমাদের 2024 এবং 25 অর্থবর্ষরে আমরা জানি প্রায় 66 লক্ষ টাকা আমাদের রাজ্য সরকারের
রাজ্য সরকার অর্থ দপ্তরের মাধ্যমে আমাদের এই ওয়াকফ বোর্ড সেটাকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য বর্তমানে অর্থ বছরে দেওয়া হয়েছে 66 লক্ষ টাকা, 66 লাখ। সেটাকে প্রায় ডাবল করে, সেটাকে প্রায় 1,20,00,000 টাকা সেটাকে পরিকল্পনা নেওয়ার জন্য আমাদের অর্থ দপ্তরের মাধ্যমে সেটা রাখা হয়েছে। এবং আরেকটা বিষয়, সংখ্যালঘু অধ্যুষিত গ্রামীণগুলি বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম এবং সমাধানের জন্য প্রায় রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং এছাড়া আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের মাধ্যমে পিএমজেবিকে অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলিতে অর্থ সামাজিক পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আরেকটা বিষয়, সংখ্যালঘু শিক্ষার্থীদের আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে আমাদের এই রাজ্য 2018 বিধানসভা পরে আমরা সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্তত আমাদের রাজ্যের শিক্ষার ব্যবস্থা অত্যন্ত সেটা খুব সুন্দরভাবে সেটাকে আপগ্রেডেশন করা হয়েছে। এবং শিক্ষার ব্যবস্থা যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা সমাজের মানুষ যাতে শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষা যাতে করতে পারে, শিক্ষার সেইগুলি ব্যবস্থা যাতে পৌঁছে দিতে পারে, তার জন্য রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলি কাজ করছে। এবং সেটাকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু দপ্তরের যে সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক ছাত্র খাতের জন্য প্রায় 9,35,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এবং বর্তমান অর্থবর্ষরে প্রায় সেটা আসলো প্রায় 8.5 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে প্রায় 9,35,00,000 সেটা বরাদ্দ করা হয়েছে। এবং 2025-26 অর্থবর্ষের জন্য আমরা জানি আমাদের সারা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখি আমাদের আগরতলা বা আমাদের রাজধানী আগরতলা শহর এলাকাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য উচ্চশিক্ষিত শিক্ষা নেওয়ার জন্য তাদের একটা ছাত্রনিবাস রয়েছে মেলার মাঠে। সে জায়গাটা আপগ্রেডেশন করার জন্য প্রায় 60 জন স্টুডেন্ট আরও যাতে ইনক্রিজ করা যায়, 60 জন স্টুডেন্ট যাতে সেই ছাত্রনিবাসে থাকার ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য আমাদের অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রায় স্পেশাল প্যাকেজ বা স্পেশাল ফান্ডিং এর মাধ্যমে প্রায় 3,51,00,000 টাকা ব্যয় হবে যে ওই হোস্টেলটাকে পূর্ণভাবে কমপ্লিটলি সেটাকে করার জন্য। তাই আমাদের বিশ্বাস আগামী নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে সেটা সম্পন্ন হবে। তখন আমরা সেটা প্রায় সারা রাজ্যের ক্ষেত্রে বা দূর দূরান্ত থেকে যারা মুসলিম সম্প্রদায়ের যারা উচ্চশিক্ষিত বা ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করেন তাদের থাকার ব্যবস্থা হবে। এবং আরেকটা বিষয়, আমরা এই অর্থবর্ষরে খুব একটা ইম্পর্টেন্ট আমরা স্কিম রেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার সহযোগিতায়, যে দুস্থ সংখ্যালঘু পরিবারগুলি জীবনযাপন মনোনয়ন জন্য আমি একটি নতুন প্রকল্প সেটা চালু রাখার প্রস্তাব রেখেছি। এই প্রকল্পটির মাধ্যমে যা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা ছোট ছোট ব্যবসা করে থাকেন তাদের সুবিধাতে তাদেরকে অর্থনৈতিকভাবে আমাদের এই দপ্তর তাদেরকে অর্থনৈতিক সাহায্য করবে এবং তারা অর্থনৈতিক সেই সাহায্যের মাধ্যমে তারা নিজেকে আত্মনির্ভর করা এবং নিজেকে অর্থনৈতিক শক্তিশালী করার ক্ষেত্রে সেটা লাভবান হবে। এবং সেটা আগামী 2025 এবং 26 অর্থবর্ষরে সেই প্রকল্প চালু হবে। এবং আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের যারা এই রাজ্যের এক সময়ে প্রায় দীর্ঘ সময় ধরে তারা এই রাজ্যের তারা শাসক ছিলেন, আজকে তারা আমাদের এই অধিবেশনে বা হাউজের মধ্যে নেই, কিন্তু তারা আমাদের এই অধিবেশন চলাকালীন সময়ের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি সেটা রাজ্যের মানুষের কাছে সেটা অবগত করতে চাই যে আমাদের এক সময়ে আমাদের এই রাজ্যের প্রায় 19টা জনজাতি গোষ্ঠীর মধ্যে একটা জনজাতি গোষ্ঠী সেটা হচ্ছে খুব অউন্নত আমাদের রিয়াং সম্প্রদায়। তার জন্য আমাদের ভারত সরকারের একটা দপ্তর রয়েছে
পিবিটিজি, এই পিবিটিজি দপ্তরের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতি যারা উন্নত তাদেরকে উন্নত করার জন্য এই দপ্তর করা হয়েছে। এবং এই দপ্তরের মাধ্যমে পিবিটিজি দপ্তরের মাধ্যমে সেটা ত্রিপুরার ইতিহাস যা আমরা কোনো দিনে সেটা ভাবতে পারি না। আজকে প্রায় রিয়াং সম্প্রদায় এক সময় বন জঙ্গলে তারা জুম চাষ করত এবং তঙ্গর বানিয়ে বন জঙ্গলের মধ্যে তারা বসবাস করত। আর আজকে দিনে দাঁড়িয়ে আমাদের 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের এই রিয়াং জনজাতিদের জন্য এবং সেটাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর প্রকল্প সেটাকে বানানো হয়েছে। সেই পিএম জন্মন এই প্রকল্পের জন্য আমাদের রাজ্যে প্রায় 570 কোটি টাকা 570 লক্ষ টাকা আমাদের রাজ্যে জনজাতি রিয়াং পিবিটিজিদের জন্য সেটা স্যাংশন করা হয়েছে। এবং আজকে পর্যন্ত প্রায় 314 কোটি 48 লক্ষ টাকা সেটা ব্যয় করে তথা খরচ করে তাদের বিভিন্ন সেক্টরে প্রায় আমাদের রাজ্যে 11টা ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক এবং তাদের বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা করানো হয়েছে। আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটা বলবো যে আমাদের এক সময় আমাদের রিয়াংয়ের যে সমস্যা, প্রায় ব্রু রিয়াং শরণার্থী প্রায় 20 থেকে 25 বছরের একটা পেন্ডিং ইস্যু, যা আমাদের ওই কাঞ্চনপুর 10দা নার্সিং পাড়াতে ছিল, কিন্তু তাদেরকে বিগত প্রায় 25 বছর লাগাতার এই রাজ্যে যারা আজকে যারা আমাদের এই মাননীয় বিরোধী দলনেতা, উনিও এক সময়ে এই রাজ্যের বিধায়ক ছিল এবং মন্ত্রীও হয়েছে এবং লোকসভার মাননীয় সদস্যও হয়েছে, কিন্তু ওনার সময়ে আমরা কোনো দিনে আমাদের ওই মিজোরাম থেকে তাড়িয়ে দিয়েছে এবং কাঞ্চনপুরে যারা প্রায় 20 থেকে 25 হাজার রিয়াং শরণার্থী বসতি এবং প্রায় 20 থেকে 25 বছর তারা ওই কাঞ্চনপুরে কোনো এক সময় নলার চাউল খেয়ে, কোনো এক সময় কলা পাতার দিয়ে তারা ঘর বানিয়ে, কোনো এক সময় বিভিন্নভাবে তারা ওইখানে প্রায় 20 থেকে 25 বছর তারা থাকতে হয়েছে। কিন্তু এই রাজ্যে তখন সরকার ছিল কমিউনিস্টের এবং বামের, তখন তাদের তারা আজকে জনজাতি দরদি দেখাচ্ছে যে তাদের সময়ে কোনো দিনে এই রিয়াং সমস্যার সমাধান করার জন্য কোনো নেতৃত্বের মাধ্যমে, না গণমুক্তি পরিষদের নেতৃত্বের মাধ্যমে, না ট্রাইবেল ইউথ ফেডারেশনের মাধ্যমে, না পিএসসির মাধ্যমে, কোনো তাদের আমাদের জনজাতির সংগঠনের মাধ্যমে আমরা কোনো দিনে তাদেরকে এই দাবিগুলি তাদেরকে ত্রিপুরার মধ্যে রিয়াং শরণার্থী যারা আছে তাদেরকে পার্মানেন্টলি তাদেরকে এই রাজ্যের মধ্যে বসবাস করতে হবে, তারা কোনো দিনে দাবি তুলেনি। কিন্তু আমাদের সরকার 2018 বিজেপি এবং আইপিএফটি এবং বর্তমানে হয়েছে আমরা ত্রিপুরা মমতা প্রায় 3 দল মিলে, তখন আমাদের বিজেপি এবং আইপিএফটি সরকার আসার পরে যে তাদেরকে ত্রিপুরার পার্মানেন্টলি সিটিজেনশিপ দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার সেটা ইনিশিয়েটিভ নিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সে প্রস্তাব নিয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে কয়েকদিন আগে আমরা শুনেছি যে তাদের নাকি যারা এই রাজ্যে যারা রিয়াং ব্রুস রিসেটেলমেন্ট যারা বসবাস করছে তাদের ওই ক্যাম্পে নাকি বিভিন্ন সমস্যা হচ্ছে। তো সেইগুলি আমরা বলবো যে আমাদের রাজ্য সরকারের, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা অবশ্যই আমাদের এই দপ্তরের সহযোগিতায় অবশ্যই সেইগুলি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, জনকল্যাণ প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে তাদেরকে পার্মানেন্টলি প্রবলেমগুলি সলভ করে দিয়েছে এবং আগামী দিনেও তাদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের রাজ্য সরকার অবশ্যই সেগুলি সিদ্ধান্ত নেবে। এবং আরেকটা বিষয়, আজকে স্বশাসিত জেলা পরিষদকে নিয়ে যারা আমাদের রাজ্যে বিশেষভাবে এই স্বশাসিত জেলা পরিষদকে নিয়ে রাজনীতি করে যারা বিরোধী আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মধ্যে কংগ্রেস বা কমিউনিস্ট, তাদের অবস্থা আমরা যদিও দেখি, যখন এই রাজ্যে লাগাতার প্রায় 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উনি যখন এই রাজ্যে প্রায় 20 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মাননীয় অধ্যক্ষ মহোদয়,
এ রাজ্যে 20 বছরের প্রায় লাগাতার 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। উনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে তখন কমিউনিস্টের সম্পাদক ছিল। 1988 থেকে বোধহয় 93 পর্যন্ত তখন উনি কমিউনিস্টের সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য ছিলেন। তখন উনি আগরতলা প্রেস ক্লাবে বসে তাদের নেতৃত্বের সঙ্গে তারা প্রেস কনফারেন্স করেছিলেন যে আমরা যদি এই ত্রিপুরাতে যদি ক্ষমতা আসে তখন আমরা এই স্বশাসিত জেলা পরিষদকে আমরা ইনার লাইন পারমিট দেব, অধিক ক্ষমতা দেব। কিন্তু যখন ক্ষমতা এলো তাদের এই যে তাদের প্রতিশ্রুতি এবং তাদের ম্যানিফেস্টোনেও ছিল যে তাদের ম্যানিফেস্টোনে ছিল যদি আমরা ত্রিপুরার ক্ষমতাতে আসে তখন আমরা স্বশাসিত জেলা পরিষদকে আমরা আপগ্রেডেশন করে অধিক ক্ষমতা দেব এবং ইনার লাইন পারমিট দেব। তাদের এই যে দাবিগুলি যখন তারা ক্ষমতা এলো তখন এই রাজ্যের জনজাতিদের জন্য তারা কোনোদিনে কথা বলেনি। তার কারণে আজকে 2018 বিধানসভা নির্বাচনে আমাদের সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যের প্রায় জনজাতি অংশ প্রত্যেকটা সম্প্রদায় কমিউনিস্টকে পার্মানেন্টের জন্য ত্রিপুরা থেকে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু আজকে এই অধিবেশন চলাকালীন সময়ে কিভাবে ষড়যন্ত্র তৈরি করে আবার মানুষের মধ্যে কিভাবে ঢোকার ব্যবস্থা করা যায় এই ষড়যন্ত্র তারা করছে। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস সেটাকে ওভারকাম করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার 2018 পরে বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখন আমাদের জনজাতির অংশের এই স্বশাসিত জেলা পরিষদকে নিয়ে যেহেতু কমিউনিস্ট কোনো কিছু করেনি, যেহেতু কমিউনিস্ট দীর্ঘ বছর সময় থাকার পরেও তারা কোনো কিছু করেনি, তার জন্য আমাদের সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে স্বশাসিত জেলা পরিষদকে সেটাকে আপগ্রেডেশন করার জন্য 125তম আইন সংশোধন করে টিটিসি গঠন করার জন্য আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আমাদের ভারত সরকারের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে দেওয়া হয়েছে। তাই আমাদের বিশ্বাস এই রাজ্যের জনজাতিরা কোনোদিন কমিউনিস্টকে বিশ্বাস করবো না, কমিউনিস্টের সঙ্গে যাবে না। তাই আমাদের ঠিক আছে, আর 2 মিনিট মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু এই বিষয় আমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আঞ্চলিক রাজনীতি দল থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ করি, সেটা আমাদের একটা আইডিওলজি যে আমাদের গত 21 তারিখ আমাদের এই বাজেট সেশন শুরু হওয়ার সময় আমরা জানি সারা রাজ্যের ক্ষেত্রে ছাত্র সংগঠন টিএসএফ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে বন্ধ ডাকা হয়েছে এবং সারা রাজ্যের ক্ষেত্রে সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়েছে মনে হয়। কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে ককবরক ভাষা, আমরা জানি ভাষা যে কোনো জাতির অস্তিত্ব এবং যে কোনো জাতি যদি উন্নত হতে গেলে তাদের ভাষাগত সেটা খুব স্ট্যান্ডার্ড এবং ভাষাগত কোনো সমস্যা থাকার প্রয়োজন নেই, তখন উন্নত করতে পারবে। এই সেটাকে কেন্দ্র করে যেহেতু আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করে থাকে এবং আমাদের রাজ্যেও উনি খুব হনেস্টলিভাবে উনি খুব কাজ করে থাকে। তাই আমাদের বিশ্বাস যে আমাদের এই লং পেন্ডিং ইস্যু যে আমাদের ককবরক ভাষা সেটাকে রোমান স্ক্রিপ্টের ভাবে সেটা লিপি করা আমাদের সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা আবেদন করব। যেমন আমরা দেখি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিমা হাসাও বা বিভিন্ন ছোটো ছোটো সম্প্রদায়ের জন্য তারা নিজস্ব ভাষা সেটা ব্যবহার করার ক্ষেত্রে বা পড়াশোনা করার ক্ষেত্রে তারা রোমান হরফের মাধ্যমে রোমান স্ক্রিপ্টের মাধ্যমে তারা ব্যবহার করে থাকে এবং আসাম সরকার সেইগুলি ইনিশিয়েটিভ নিয়ে থাকে। তাই আমাদের এই রাজ্যে সমস্ত আমাদের মাননীয় ট্রেজারি বেঞ্চ থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পরিষদীয় মাননীয় মন্ত্রী এবং মন্ত্রী মহোদয়গণ এবং আমাদের যারা বিরোধী দলের যারা সদস্য রয়েছেন সবাই চাই যেহেতু এই রোমান স্ক্রিপ্ট হোক। তাই সেটাই আমরাও আমার ব্যক্তিগতভাবে আমি অনুরোধ রাখবো এই হাউসে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনাদের মাধ্যমে যে আমাদের এই ককবরক ভাষা সেটা যেহেতু আমাদের সেন্টিমেন্টাল ইস্যু
এবং সেন্টিমেন্টাল ইস্যু, যেহেতু এটা লং পেন্ডিং ইস্যু, যদি আমরা সেটা অবশ্যই ইনিশিয়েটিভ নিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের রাজ্যের জনজাতিরা অবশ্যই বর্তমান সরকারের প্রতি সেটা অ্যাপ্রিসিয়েট করবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকেও সেটা অ্যাপ্রিসিয়েট করবে। সেটা একটা ইতিহাস থাকবে, যেহেতু এই রাজ্যে না কংগ্রেস করেছে না কমিউনিস্ট করেছে, তাই তার কারণে 2018-তে ত্রিপুরার জনজাতিরা কংগ্রেসকেও ভোট দেয়নি এবং কমিউনিস্টকেও ভোট দেয়নি। তার জন্য চলো পাল্টাই এই স্লোগানের প্রতি দেশের প্রধানমন্ত্রীর প্রতি, রাজ্য সরকারের প্রতি, রাজ্যের বিজেপি এবং আইপিএফটির প্রতি রাজ্যের মানুষ, সমস্ত আমাদের জনজাতি অংশের মানুষ সবাই সমর্থন করে সরকার পরিবর্তন করেছে। তাই আমাদের এই ছোট্ট একটা ইস্যুগুলি সেটা অবশ্যই দেখার জন্য রাজ্য সরকারের কাছে সেটা আমার আবেদন থাকবো। এই কয়েকটি কথা বলে, আমাদের বাজেট অনেক কিছু রয়েছে আলোচনা করা, কিন্তু সময় খুব কমের কারণে আমি বলবো না যে আমাদের জুলাইবাড়ির ক্ষেত্রে প্লিজ 2 মিনিট 2 মিনিট প্লিজ 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 আচ্ছা 1 মিনিট অধ্যক্ষ মহোদয়, 1 মিনিট ওকে ফাইন। যেহেতু জুলাইবাড়ির ক্ষেত্রে আমাদের বর্তমান অর্থবর্ষে অনেক কিছু বাজেট রাখা হয়েছে এবং আগামী অর্থবর্ষের জন্য অনেক কিছু রাখা হয়েছে এবং জুলাইবাড়ি সেটা আমাদের যারা আজকে প্রধান বিরোধী দল নেতা হিসেবে যিনি আজকে সারা রাজ্যের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে এক সময়ে তাদের ক্ষমতা ছিল জুলাইবাড়ি বাজারের সঙ্গে বা বাজারের লগে তাদের পার্টি অফিস, তখন কিন্তু তারা যখন ক্ষমতা ছিল দিন দুপুরের সময়ে তারা বিরোধীদের উপরে প্রত্যেকটা বাজারে গিয়ে তারা এই কমিউনিস্টের যারা মাফিয়ারা ছিলেন তারা বিরোধীদের উপরে কি হারে নির্যাতন করছে, অত্যাচার করছে। প্রায় দিন দুপুরের মধ্যে মানুষের অত্যাচার। আজকে বীরচন্দ্র মনু যে আজকে তারা শহীদ দিবস পালন করছে, এক সময়ে কংগ্রেস বিরোধী ছিলেন, এক সময় কমিউনিস্ট শাসক ছিল, কিন্তু আজকে এই বীরচন্দ্র মনুর যে শহীদ দিবস পালন করছে প্রায় 9 থেকে 11 জন মৃত্যু হয়েছে। তখন কে মৃত্যু হয়েছে? কমিউনিস্ট থেকে মৃত্যু হয়েছে, কংগ্রেস থেকে মৃত্যু হয়েছে। আজকে সেই শহীদ দিবসকে তারা ভুলে আজকে এই যে কমিউনিস্টের সঙ্গে কংগ্রেস যে হাত মিলিয়েছে, আগামী ইতিহাসে ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিনে সেই ইতিহাসকে কোনোদিনে বলবে না। আগামী দিনে সেটা আমাদের বিশ্বাস, এই যে ইতিহাস সেটা আপনারা অবশ্যই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনারা এই যে আমাদের বিরোধী দল নেতা যেভাবে চক্রান্ত করছে সেই চক্রান্তকে আপনারা কোনো কারণে আগামী দিনে সেটা আপনারা এই চক্রান্তের পাকে আপনারা পা দেবেন না, আমাদের বিশ্বাস। সেটা আমার কয়েকটি কথা বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার, থ্যাংক ইউ অধ্যক্ষ।